Hello, dear friends and family. How have been? Hopefully, everything is going well, and I'm also well by the grace of Almighty. My dear friend, today I come in front of you talking about the IELTS basic improvement. How can you will be improved in your IELTS journey? And a lots of people we can get in when they are actually admitted any type of institute. After that, they are facing this type of struggling. They are commonly ask everyone how can they will improve their basics. So today I will describe how can you will be improve your basic in this journey. So hope this video will be very initial or important for you who try to watch full of my videos. সুতরাং বন্ধুরা, এখন যে বিষয় নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আইএলসের বেসিক জিনিসটা আমরা কীভাবে খুব সহজে ইমপ্রুভ করতে পারি। আইএলসের বেসিক বলতে বন্ধুরা আমরা যে বিষয়টা বুঝি সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের গ্রামারের যে বিষয়টি রয়েছে সেটি অবশ্যই আমাদেরকে প্রথমত আমাদের স্ট্রং পজিশনে থাকতে হবে। তারপর আমরা আইএলস জার্নিটা শুরু করলে সেটি আমাদের জন্য অনেক সহজতর হয়। প্রথমে আমাদের গ্রামারের বিষয় যদি কথা বলতে যাই তাহলে প্রথম ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে টেন্স। এখন টেন্সের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার বেসিক স্ট্রাকচারটি আপনি শক্তভাবে গঠন করতে পারেন। টেন্সের আমরা জানি তিনটি ফর্ম রয়েছে বন্ধুরা, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিনটি নিয়েই মূলত টেন্স গঠিত। আমরা প্রথমে বুঝতে হবে আমাদের বাক্যটি কোন ফরম্যাটে রয়েছে, এটি পাস্ট, প্রেজেন্ট না ফিউচার, এবং পাস্ট টেন্স, প্রেজেন্টের এবং ফিউচার টেন্স কীভাবে গঠন করতে হবে সে বিষয়ে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। সুতরাং প্রথমতই আমাদের গ্রামারের যে বেসিক বিষয়টি শিখতে হবে সেটি হচ্ছে টেন্স। এটির উপরে আপনি যত গুরুত্ব দিতে পারবেন ততই আপনার বেসিক জিনিসটি খুব শক্তভাবে আপনি গঠন করতে পারেন। তারপর আমরা যে বিষয়টিতে ফোকাস করব সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট বলতে আমরা কী বুঝি বন্ধুরা? সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি সাবজেক্ট, ভার্ব অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব শেষে এস বা ইয়েস যুক্ত হবে। এই বিষয়টি আমাদের নলেজ খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। সুতরাং এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আপনি যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের বিষয়ে আপনাকে সঠিক ধারণা রাখতে হবে। এই বিষয়টি 2 নম্বরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 3 বন্ধুরা, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি না থাকলেও চলে, কিন্তু কিছু বিষয়ের মধ্যে রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটি হচ্ছে নাউন। নাউন আমরা কখন পেয়ে থাকি বন্ধুরা? নাউন হচ্ছে আমরা যখন রিডিং টেস্টে মডিউলে বসবো বা রিডিং টেস্টের জন্য বসবো তখন বন্ধুরা অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে যেগুলোর গ্যাপের মধ্যে নাউন ব্যবহৃত হয়। এখন আমরা যদি নাউন সম্পর্কে ধারণা না রাখি, কোনটি কোন ধরনের নাউন, অনেকগুলো নাউন রয়েছে, নাউনের মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে, কোনটি কোন ধরনের নাউন সে সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাওয়ার পর আমরা সেখানে খুব একটি ভালো রেজাল্ট করা আমাদের দ্বারা সম্ভবপর হয়ে উঠবে না। সুতরাং আপনাকে পার্টস অফ স্পিচের নাউন খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা 5th রেখেছি, কিন্তু এটিও একটি পার্টস অফ স্পিচের অংশ। এর মধ্যে রয়েছে অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ বিষয়। TIVE, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি? দুষগুণ অবস্থা। বাক্য কোন পর্যায়ে রয়েছে, দুষগুণ অবস্থা ধারাই বাক্য পরিলক্ষিত হয়ে থাকে। সুতরাং আমাদের বাক্যের মধ্যে বুঝতে হবে কোন শব্দ দ্বারা বাক্যটিকে রূপান্তরিত করা হয়েছে বা বাক্যটিকে হাইলাইট করা হয়েছে। এই যে শব্দটি ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সংক্ষেপে যদি বলতে যাই তাহলে দুষগুণ অবস্থা, বাক্যের যে শব্দ দ্বারা দুষগুণ অবস্থা বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। এটিও কিন্তু পার্টস অফ স্পিচের একটি অংশ। সুতরাং বন্ধুরা আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচের নাউন এবং অ্যাডজেক্টিভ এ দুটো জিনিস ভালোভাবে বেসিক ধারণা রাখতে হবে, নয়তো আমরা সব জিনিসে যাওয়ার পর রাইটিংয়েও এটি দ্বারা আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে, রিডিংয়েও হতে হবে। ইভেন আমরা যখন স্পিকিং করব তখনও আমাদের এই অ্যাডজেক্টিভ দ্বারাই আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। সুতরাং এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাম্বার 4, আর্টিকেল। আর্টিকেল আমাদের সবারই ধারণা রয়েছে, কারো হয়তো কম অথবা বেশি। এই বিষয়গুলো কিন্তু খুবই সূক্ষ্ম একটি বিষয়।
অনেক ছোটোখাটো বিষয় আর্টিকেল 3 ধরনের হয়ে থাকে, এ এন দি। কিন্তু এই 3 ধরনের আর্টিকেলে যাওয়ার পর আমরা বাক্যের মধ্যে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। কখন এ, কখন এন অথবা কখন দি ব্যবহার করব, এই 3 ধরনের শব্দ এই শব্দটি আমরা ব্যবহার করতে যাওয়ার পর আমরা কখনো গুলিয়ে ফেলি। এ এর জায়গায় এন, এনের জায়গায় এ অথবা দি কখন সঠিকভাবে ব্যবহৃত হয় তখন আমরা এ সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারি না, যার কারণে আমরা রিডিংয়ে কম, রাইটিং এবং স্পিকিংয়ে বেশিরভাগ সময় স্ট্রাগলিংয়ের মুখোমুখি হতে হয়। সুতরাং আমাদের আর্টিকেল সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে, নতুবা আমাদের বিশেষ করে রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হবে। নাম্বার 5, 5 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রিপজিশন নিয়ে কথা বলতে গেলে বন্ধুরা বিশদভাবে আলোচনা করতে হলে অনেক সময় সাপেক্ষ সেটি। সেজন্য আমি এত গভীরে না যেয়ে আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি কিভাবে আপনি এটি সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবেন। প্রিপজিশন 2টি ভাগে বিভক্ত করা হয়, সেটি সবারই আমাদের জানা আছে। প্রি যোগ POSITION, প্রিপজিশন। প্রি বলতে পূর্বে আর পজিশন বলতে অবস্থান, পূর্বে অবস্থানকারীকেই প্রিপজিশন বলা হয়। এখন এই প্রিপজিশন বা পূর্বে অবস্থানকারী শব্দ কোনগুলো বন্ধুরা, এগুলা সবারই আশা করি ধারণা রয়েছে। অন, অ্যাট, ইন, আপন, দিস টাইপ অফ ওয়ার্ড ইজ কল্ড প্রিপজিশন। এই ধরনের শব্দকেই বলা হয় প্রিপজিশন। অন, অ্যাট, ইন, আপন, তারপরে আরও অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো বাক্যের বিভিন্ন সময় পূর্বে বসে এটিকে মানে একটি নির্দিষ্ট কাজ করাকে বোঝায়। এটি হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন আমরা ব্যবহার করে থাকি স্পিকিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে, তারপর লিসেনিংয়ের ক্ষেত্রেও এগুলো অনেক ব্যবহার আপনি পেয়ে থাকবেন। এই 3 মডিউলে আপনি অবশ্যই প্রিপজিশন ব্যবহার করতে হবে। সুতরাং এ সম্পর্কে আপনার বিশদ জ্ঞান থাকতে হবে প্রিপজিশন। তারপর যে বিষয়টি আমরা নিয়ে কথা বলবো এটি হচ্ছে ভয়েসের অংশ। ভয়েস দুভাগে বিভক্ত, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর সেকেন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসের ব্যবহার আমাদের আইএলটিএসের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কম ব্যবহার করলেও চলে, কিন্তু প্যাসিভ ভয়েস আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে টাস্ক 1 রাইটিংয়ের ক্ষেত্রে ডায়াগ্রাম, ফ্লোচার্ট এগুলোর ক্ষেত্রে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি প্যাসিভ ভয়েস। সুতরাং এই বাক্যটি যখন ব্যবহার করব তখন অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে এবং আমরা সঠিকভাবে যাতে প্যাসিভ ভয়েসটি আমরা ব্যবহার করতে পারি সেজন্য আমাদের প্যাসিভ ভয়েস খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে এবং জানতে হবে। নাম্বার 7-এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই বাক্যগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হয় রাইটিং মডিউলের ক্ষেত্রে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আইএলটিএসের ক্ষেত্রে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমাদের অবশ্যই জানা থাকতে হবে এবং এগুলো কিভাবে গঠন করা হয়, কিভাবে আমরা আমাদের রাইটিং মডিউলে এগুলো ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমাদের বিশদ জ্ঞান থাকতে হবে। আমি জাস্ট আজকে যে বিষয় নিয়ে কথা বললাম সেটি হচ্ছে আমাদের আইএলটিএস বেসিক ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমাদের কোন বিষয়গুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন সে বিষয় নিয়ে আমরা কথা বললাম। কারণ আমাদের বিভিন্ন ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর তাদের প্রথমেই যে বিষয়টি পরিলক্ষিত হয় বা দেখা যায় তাদের মধ্যে সেটি হচ্ছে তাদের বেসিক সমস্যা বলতে এই বিষয়গুলো যদি আপনার মধ্যে সবসময় স্ট্রং পজিশনে থাকে তাহলে আপনি বুঝতে হবে আপনি বেসিক মানে আপনার পজিশন খুবই স্ট্রং এবং আপনি আইএলটিএসের জন্য প্রস্তুত। আর যাদের এই বিষয়গুলো জানা নেই